এই কথাটা আমার খুব স্ট্রাইক লাগলো যে আমি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আমার বাবার তো সার্টিফিকেট ছিল না, কিন্তু আমি কেন এই অন্যায়টা মেনে নিব। আমি আন্দোলনে স্পৃহা পাই প্রথমত একটা জিনিস, একটা ডায়ালগ স্বৈরাচার শেখ হাসিনা বলেছিল যে রাজাকার, সবাইকে রাজাকার আখ্যায়িত করেছিল, সেটা আমার এবং মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না তো রাজাকারের সন্তানরা পাবে, সেটা আমি ব্যাখ্যা করি যে আমার বাবা মার ইতিহাসটা। আমার বাবা মা ছিলেন একজন সার্টিফিকেটবিহীন মুক্তিযোদ্ধা বলতে পারেন। আমার বাবা অনেক রিস্ক নিয়ে, আমার বাবা যেহেতু চিটাগংয়ে চাকরি করতেন রেলওয়েতে, তখন রিস্ক নিয়ে রাইফেল দেন এবং রাইফেল দেওয়ার পরে আমার বাবাকে, যেহেতু আমরা পাহাড়তলিতে থাকতাম এবং ওই কলোনিতে ছিলাম, কলোনিতে থাকার পরে এসে সব বিহারিরা ধরে যাওয়ার পরে তাকে মেরে ফেলবে। তখন আমার মা ছিলেন, মা থাকার পরে মা যেহেতু ওখানে শিক্ষকতা করতেন, ওনার অনেক ছাত্র ছিল বিহারিরা, তো যে কারণে আর কি ঘটনাক্রমে আমার মা বুদ্ধিমত্তা দিয়ে ওদেরকে ইমোশনালি অনেকটা বলতে পারেন যে ব্ল্যাকমেইল করে আমার বাবাকে সেভ করে। তখন আমার বাবাকে চলে যেতে হয় বাসা ছেড়ে চলে যেতে হয় এবং সেই অবস্থায় সে একটা হাতে হারিকেন এবং আপনার ইয়ে দিয়ে কি বলে তাকে বের হয়ে যেতে হয় এবং তার 15 দিন কোনো খবর ছিল না এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছিল এই কারণে, বলা হয়েছিল যে আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু আপনাকে কখনো অন্যরা পেলে ছাড়বে না। তো যাই হোক, আমার বাবা আবার 15 দিন পরে আমাদের কোনো খবরই না, আমরা বিভিন্ন বস্তির মধ্যে হলে আমাদেরকে থাকতে হয়েছে। আমার তখন জন্ম হয়েছিল, আমার মা কোলে নিয়েছিল, কোলে অবস্থায়। তো যাই হোক, তখন আমার বাবা পরে যখন দেশ স্বাধীন হয় তখন আমার বাবাকে অনেকে প্রশ্ন করে যে আপনি তো মুক্তিযুদ্ধের জন্য অবদান রাখেন, আপনারা দুজনের কেন সার্টিফিকেটটা নিলেন না। তখন আমার বাবা মাকে আমরা হাসতে দেখেছিলাম যে বলছে কেন, দেশের জন্য করেছি, সার্টিফিকেট কেন লাগবে। তো এইটাই আর কি। আমার মাও ভাষা আন্দোলনে ছিলেন। তো ওইখান থেকে যখন এই আন্দোলনটা হয় শেখ হাসিনার বিরুদ্ধে, তখন এই কথাটা আমার খুব স্ট্রাইক লাগলো যে আমি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আমার বাবার তো সার্টিফিকেট ছিল না, কিন্তু আমি কেন এই অন্যায়টা মেনে নিব। একটা ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছিলাম তারুণ্যের যে শক্তি দিয়ে, সেটার পুরোপুরি সুফল আমরা পাচ্ছি বা পেয়েছি, বা অদূর ভবিষ্যতে পাবো কিনা এটা নিয়ে একটু সন্দিহান হয়ে গেছি আর কি। কারণ আমরা দেখেছি যে ক্রমাগত দুর্নীতি বা চাঁদাবাজি বা যে পতন ব্যবস্থাটা ছিল সেটার খুব বেশি যে উন্নতি হয়েছে এরকম আমরা দেখতেছি না। বা আমরা যেটা চেয়েছিলাম যে হয়তোবা পুরাতন ব্যবস্থাটা বদলে যাবে, আমাদের ব্যুরোক্রেসি বলেন বা রাজনীতিবিদরা বলেন, লোয়ার লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত যে পরিবর্তনটা হবে সেটা আমরা ওইভাবে দেখি নাই বা পাই নাই। তো আশা করব যে আজকে আমাদের 1 বছর পূর্তি হয়েছে, 34 জুলাইয়ের যেটা আমরা বলি। তো এই আজকে যে জনসমাগম, আমাদের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা আছে, আমাদের উপর মহলের যারা আছে, ব্যুরোক্রেসিতে যারা আছে, আমলাতন্ত্রে যারা আছে, রাজনীতিবিদ যারা আছে, তারা আমাদের এই আকাঙ্ক্ষাটা বুঝবেন এবং আমরা তরুণরা কি চাই, আমাদের কি আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা কি, আমরা একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন চাই, জনপ্রতিনিধিরা দুর্নীতিমুক্ত থাকবেন, তারা আমাদেরকে একটা উন্নত জীবনযাপন দিবেন, নাগরিক সুযোগ সুবিধা দিবেন। আসলে 1 বছর পার হয়ে গেল, আমাদের বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে। সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সব কিছুই সমস্ত আকাঙ্ক্ষায় পূরণ হয়ে যাবে 1 বছরের মধ্যে, ইটস কোয়াইট ইম্পসিবল। কিন্তু তারপর আমরা যেটা বলতে পারি যে আজকে আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কিছুটা হলেও পূরণ হতে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের আগামী দিনের রাজনীতি ইনক্লুসিভ হওয়া দরকার এবং আমাদের জাতীয় ঐক্যের ভিত্তিতে, সবার অংশগ্রহণের ভিত্তিতে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের মনে হয় যে একত্র হয়ে কাজ করা উচিত। এবং আমার মনে হয় যে হিংসা, বিদ্বেষ এবং প্রতিহিংসার রাজনীতি, বিশেষ করে জনগণের যে আকাঙ্ক্ষা সেটাকে বুকের ভিতরে লালন করে জুলাইয়ের এই ঐক্যকে ধারণ করাটা হচ্ছে আমাদের মূল উপজীব্য আজকের অনুষ্ঠানে। আমি সেটাকে সেলিব্রেট করার জন্য আসলে এসেছি। আমরা চাই শেখ হাসিনাকে ধরে আইন না, এখানে তাকে ফাঁসি দেওয়ার কথা, তারপরে আমাদের আন্দোলন পরে হবে, তারপর আমাদের ভোট পরে হবে। শেখ হাসিনা আনার পর তারপর আমাদের ভোট আন্দোলন হবে। আমার বাচ্চাদেরকে আমার সামনে মারছে, আমি শাহবাগের মরেছিলাম 16 আগস্টের থেকে 5 আগস্ট পর্যন্ত আমি নিজেও গুল্লি খাইছি। এখানে গুল্লি, আমার এই যে পায়ে গুল্লি, আমার প্রত্যেকটা শরীরের মধ্যে আমার দাগ আছে। আমি চাই যে স্বৈরাচারী মহিলা যে গেছে, সেই স্বৈরাচারী মহিলাকে আমরা ইন্ডিয়ার থেকে আইন না, তারপর আমাদের ফাঁসি হবে, তারপর এই মাটিতে ফাঁসি হওয়ার পর তারপর আন্দোলন হবে, তারপর আমরা ভোট চাই। এর আগে আমরা কোনো ভোট চাই না। আমাদের প্রত্যেকটা সন্তান করা মারছে,
এইভাবে যেইভাবে ও মারছে প্রত্যেকটা সন্তানকে গুল্লি করে ওর কোনো মায়াই ছিল না। ওই আরো বলছে আর্মিদেরকে, তোমরা কি করতেছো, তোমরা কি পারো না মারতে? তা আর্মির জেনারেল বলছে আমরা এটা গুল্লি করতে পারি না। আমি পুলিশ দিয়ে আসে, র্যাব দিয়ে আসে, গুল্লি করছে প্লেনে করে। সে আমি দেখছি গুল্লি খাওয়ার, আমি দেখছি আমি মায়ের। একবার জেনারেল যে একজন আছে সে করতে পারবো আমি তাকে কিভাবে বাঁচাচ্ছি ছেলেদের সামনের থেকে। সে যদি আমাকে দেখতে থাকে তাহলে সেই বলবে হ্যাঁ ওই মহিলা ওইসব ছেলেদেরকে বাঁচাইছে। আমরা তো সবাই যখন আন্দোলনে নেমেছিলাম কি হবে পরবর্তীতে অত কিছু চিন্তা করিনি। চিন্তা করেছি যে আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা আহত হচ্ছে, নিহত হচ্ছে, আমরা সেই প্রতিবাদে আমরা সবাই ঝাঁপায় পড়ি রাস্তায়। পরবর্তীতে কি হবে অত দূর দৃষ্টিতে চিন্তা করিনি। কিন্তু যখন আমরা ফাইনালি যখন মুক্তি পাই তখন আমরা অবশ্যই সংস্কার এগুলো নিয়ে চিন্তা করি। বিকল্পকে সবসময় জিজ্ঞেস করতো, বিকল্পকে তুমি আমি আমরাই তো বিকল্প হওয়ার কথা। তো এখন একটা বছর গিয়েছে, অনেক কিছু সেটেল হয়েছে। আমরা অনেক কিছু চিন্তা করে দেখতে পারি যে হয়তোবা আমাদের আশা অনেক, যে অনেক কিছু এক বছর অনেক কিছু বদলায় ফেলবো, কিন্তু আসলে বাস্তবতাটা এমন যে 15 বছরের স্বৈরশাসন এখানে যে পচন ধরে এটা আসলে এক বছরে এত তাড়াতাড়ি ফিক্স করা পসিবল না। তো এরকম সিচুয়েশনে হ্যাঁ অনেকেই আশাহত হওয়াটাই স্বাভাবিক। আমারও মাঝে মধ্যে একটু কষ্ট লাগে যে আসলে কোন দিকে যাচ্ছি, কিন্তু আমার মনে হয় যে আমাদের কমপ্লিটলি নিরাশ হওয়া উচিত না। আমাদের এখনও অপটিমিজমটা থাকা উচিত। দেশকে সংস্কার যারা করবে আমাদের প্রজন্মই তো করবে, আমাদেরকেই হচ্ছে আগায় আসতে হবে। সবাই যদি আসলে দেশ ছেড়ে চলে যায় তাহলে সংস্কার করতে বাকি থাকবে কারা, তাই না? আমরা চাই না যে প্রতি 5-10 বছর পর পর যে 2000-1000 মানুষ মৃত্যুবরণ করবে, আবার ফ্যাসিবাদ মুক্ত করা লাগবে, সেইটা আমরা কখনো চাই না। আমরা চাই যারা রাজনীতি করে, রাজনৈতিক সকল দল মিলে সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ুক, সেটাই আমরা চাই।